সম্পূর্ণ ঘুমে নিমজ্জিত হতেই সাবধানে আগে পায়ের জুতো দুটো খুলে নিচে রাখে, অতঃপর পায়ে আর হাতে ক্রিম মেখে দিয়ে কম্বল টেনে ছোট্ট শরীরটা ঢেকে দেয়। অতঃপর রুমের লাইট অফ করে কেবল ড্রিম লাইটটা জ্বেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। নিজেদের রুমে পা রাখতেই দুর্জয় দেখে বানি ইতিমধ্যে বিছানা ঝেড়ে রুমটা পরিপাটি করে ফেলেছে। দুর্জয়কে দেখতেই বানি প্রশ্ন করে, বন্যি যেহেতু ঘুমোচ্ছে এই সুযোগে আমি ব্যাগ প্যাক করে ফেলি। বানির প্রশ্ন শুনে দুর্জয়ের মনে পড়ে আগামীকাল তাদের ঢাকায় যাওয়ার কথা। গত 1.5 বছরে জমানো ছুটিগুলো থাকে বেশ কিছুদিন হাতে রেখে কেবল 15টা দিন দুর্জয় পরিবারকে সময় দিবে বলে ছুটির আবেদন করেছিল। ভাগ্যিস ছুটির আবেদনটা মঞ্জুর হয়েছে। এই সুযোগে বানি এবং বন্নিকে কটা দিন নিশ্চিন্তে সময় দিতে পারবে সে। দুর্জয় বলে, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে মিলে প্যাকিংয়ের কাজটা করে ফেলবো চট করে। বানি কথাটা মেনে নিয়ে নিজের একসেট কামিজ নিয়ে পাশের রুমে চলে যায়। দুর্জয় সেই পাকে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়। ব্যাগ বের করার জন্য যেই না ও আলমারির মাঝের দরজাটা খুলে ঠিক সেই মুহূর্তে ওর চোখে পড়ে উপরের তাকের এক কোণে জায়গা দখল করে রাখা গিটারটার দিকে। দুর্জয় গিটারটা দেখে মনে মনে কিছু একটা ভাবে। বানিও ঠিক সেই মুহূর্তে গোসল ছেড়ে শাড়ি বদলে রুমে পা রেখেছে। দরজা থেকেই দুর্জয়কে গিটারটার দিকে তাকিয়ে থাকতে দেখে তার পা জোড়া থেমে যায়। পুরনো স্মৃতি তাকে জেঁকে ধরে। দুর্জয় বাণীকে লক্ষ্য করতেই স্বাভাবিক গলায় বলে, তোমার গিটারটা বেশ ভালো বন্ধু, অনেক বছর ধরে আমাকে সঙ্গ দিচ্ছে। বাণী গলা স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ভালো তো। বলে নিজেই চুপচাপ এগিয়ে গিয়ে দুর্জয়ের পাশ কেটে একটা ব্যাগ নিয়ে তা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। দুর্জয় চোখ এড়ায় না বাণীর অস্থিরতা। বাণী আলমারির পাশের তাক হতে নিজের কাপড় নামাতে নিলে দুর্জয় তার হাত ধরে থামায়, টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, গিটারটা আমি যেই অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থায় এতে সুর তোলা অসম্ভব বিষয় ছিল, তাই বলে আমি গিটারটা ফেলে দিইনি, মেরামত করে শরীরের উপযোগী করে তুলেছি। তুমিও ব্যতিক্রম নও। ভাঙা অংশগুলো জোড়া লাগানো শেষ হওয়ার আগ পর্যন্ত আমি হাল ছাড়ছি না। আই উইল নট গিভ আপ অন ইউ। বাণী কিছু বলে না, তবে দুর্জয়ের চোখ থেকে চোখও সরায় না। ইদানিং যতটা সম্ভব নিজেকে সহজ করার চেষ্টায় মত্ত সে। তার সামনের মানুষটা যেখানে এতটা এফোর্ট দিচ্ছে সেখানে বিন্দুমাত্র সাড়া না দেওয়াটা বড্ড বেমানান দেখায়। আচমকা কি ভেবে যেন বাণী প্রশ্ন করে, বিয়ের দিন রাতে যাওয়ার আগে তুমি বলেছিলে তুমি 5ম ধাপে আছো, এখনো কি ওই ধাপেই আছো নাকি 1-2 ধাপ ওপরে উঠেছো? বাণীর প্রশ্নের পিঠে দুর্জয় নিঃশব্দে হেসে জানতে চায়। তোমার কি মনে হয়? বাণী ভাবনায় বোধ হয়ে জবাব দেয়, তুমি 7ম ধাপে আছো। আমাকে প্রতিনিয়ত ভালো রাখার দায়িত্বটা পালন করেছো। এটা 7ম ধাপ নয়? দুর্জয় বাণীকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। কিছু না বলেই হেয়ার ড্রায়ারটা তুলে নিয়ে বাণীর ভেজা চুলগুলো উষ্ণ হাওয়ায় শুকাতে ব্যস্ত হয়ে পড়ে। খানিক বাদে আয়নার দিকে তাকিয়ে বাণীর চোখে চোখ রেখে প্রশ্ন করে, 7ম ধাপে পৌঁছাতে হলে আমাকে আগে 6ষ্ঠ ধাপ অতিক্রম করতে হবে। 6ষ্ঠ ধাপটা কি ছিল মনে আছে? আসক্তি। কি মনে হয় বাণী, আমি তোমাতে আসক্ত? বাণী খানিকটা বিস্ময় নিয়ে আয়না হয়ে দুর্জয়ের চোখে চোখ রাখে। কি অদ্ভুত, এই প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেন সে। নিরুত্তর বাণী নিজের চোখ নামিয়ে নেয়। দুর্জয় হেসে কথা ঘুরিয়ে বলে, ঢাকায় গিয়েই বন্দির আকিকার কাজটা সেরে ফেলতে হবে। ওখানে আমাদের বাসার কাছের মসজিদের হুজুরের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলবো। একবার আকিকা হয়ে গেলে তাহলে ওর বার্থ সার্টিফিকেট আর পাসপোর্টটা দ্রুত রেডি করতে দিয়ে দিতে পারবো। ওর বার্থ সার্টিফিকেটটা অন্তত থাকলে এখন বাই রোড লং জার্নিটা আর করতে হতো না। যদিও ও বাই রোড যাওয়ার জন্য খুব এক্সাইটেড, তবুও আমার চিন্তা হচ্ছে এত দূরের লং জার্নির ধকলও নিতে পারবে নাকি ভেবে। মখমলের চাদরের উপর সামান্য জায়গা দখল করে বসে থাকা 9 মাসের বন্যি তখন তার স্বরে কান্না মিশ্রিত গলায় পুরো বাড়িটা মাথায় তুলে রেখেছে। বাণী তার পাশে 2 হাতে মাথা চেপে ধরে বসে আছে। বিছানা জুড়ে ছিটিয়ে ছড়িয়ে আছে বন্যির বিভিন্ন খেলনা এবং সেই সঙ্গে তার জন্য রেডি করা বেবি ফুড আর একটা ফিডারে করে পিউরিফাইড পানি। গত 1 ঘন্টা ধরে মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছে বাণী, কিন্তু মেয়ে খাওয়ার বদলে উল্টো কান্না করে খাবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই কান্নার স্বরে বাণীর মাথা ব্যথা করলেও করার মতো কিছু নেই হাতে। সম্পূর্ণ বাড়িতে একটা কাকপক্ষীও নেই। হিরণ নামক জানোয়ারটা এখনো বাসায় ফিরেনি। কেয়ারটেকাররা কাজ শেষ করে যে যার ঠিকানায় চলে গিয়েছে। বাণী বুঝতে পারে না এই মুহূর্তে তার কি করা উচিত। অভিজ্ঞ কেউই নেই যে তাকে ধারণা দিবে একটা বাচ্চা কিভাবে হ্যান্ডেল করতে হয়। গত 9 মাস ধরে বন্নিকে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতাহীন মস্তিষ্ক খাটিয়েই পেলে চলেছে বাণী।
বানি নিজেকে কিছুটা ধাতস্থ করে খাবারের বাটি এবং চামচটা নিয়ে বন্নির দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলে, একটু খেয়ে নাও মা। কয় ঘন্টা ধরে তুমি না খেয়ে আছো জানো? অন্তত 2 চামচ মুখে নাও। আই প্রমিস আমি আর একটু জোর করব না তোমাকে। এবারও বন্নি খাবার মুখে তুলতে নারাজ হলে বানি হার মেনে খাবার রেখে ওয়াটার ফিডারটা বন্নির মুখের কাছে নিয়ে ধরে। কিছুটা জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করতে বন্নির ছোট ছোট হাতের থাবায় ফিডারটা হাত থেকে পড়ে যায়। মুহূর্তেই ফিডারের উপরের মুখটা খুলে সম্পূর্ণ পানি বিছানা জুড়ে ছড়িয়ে পড়ে। কেবল বিছানা নয়, বরং বন্নির জামাও বেশ অনেকটা ভিজে যায়। বানি রাগে বিরক্তিতে মুখ দিয়ে চ-জাতীয় শব্দ করে। সারাটা দিন নির্ঘুম থাকার দরুন মস্তিষ্কটা তখন ঠিকঠাক কাজ করছিল না তার। দ্রুত খাবারের বাটি নিয়ে দাঁড়িয়ে বিছানার চারিদিকে বালিশ টেনে নিয়ে নিচে চলে যায় এসব রেখে আসতে। বানি মিনিট খানেকের মধ্যে খাবারের বাটি রান্নাঘরে রেখে বের হতেই দেখে হিরণ কেবল ঘরে ঢুকলো। বানিকে দেখে হিরণ কিছু বলতে নেবে, ঠিক সেই মুহূর্তে উপর থেকে বন্নির গলা ফাটিয়ে কান্নার শব্দ ভেসে আসে। বানি 1 সেকেন্ড কেবল হিরণের দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করতে ভয়ে কুঁকড়ে যায়। হিরণ ততক্ষণে বড় বড় কদম ফেলে এক প্রকার দৌড়ে দ্রুত সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। বানিও দ্রুত হিরণের পিছু পিছু উপরে কাঙ্ক্ষিত রুমটায় পৌঁছে যে এই দৃশ্যটা দেখে তাতে তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। ছোট্ট দেহটা কেমন চিত হয়ে ফ্লোরে পড়ে আছে। নরম মাথাটা শক্ত ফ্লোরে আঘাত পাওয়ার ফলে যন্ত্রণায় জানানটুকু দিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। পুরো শুভ্র মুখটা ব্যথায় মুহূর্তে লাল নীল বর্ণ ধারণ করেছে। হিরণ ততক্ষণে চিলের মতো ছো মেরে মেয়ের ছোট্ট নাজুক দেহটা তুলে বুকে মিশিয়ে নিয়েছে। মা মা বলে মুখে এক প্রকার ফেনা তুলে ফেলেছে। বানি দুরু দুরু বুকে হিরণের কাছে এগিয়ে মেয়েকে ছুতে নিলে হিরণ ক্ষোভটুকু চেপে রাখতে না পেরে এক ঝটকায় বানিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে দ্রুত মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একবারের জন্য পিছনে ফিরে তাকালো না, কোনো কিছু তোয়াক্কাও করলো না। হয়তো পিছনে ফিরে তাকালে দেখতে পেত গোল কাচের টি টেবিলটার উপর গিয়ে পড়া নারী দেহটা কিভাবে চূর্ণ বিচূর্ণ কাচের দ্বারা আহত হয়ে নিচে পড়ে আছে। অতীত বাস্তবতাটুকু দুঃস্বপ্ন হয়ে হানা দিতেই শীতের রাতেও ঘেমে এক প্রকার হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠল বানি। তার পাশে খানিকটা দূরত্ব বাজিয়ে ঘুমানোর মানুষটাও তা টের পেতে দ্রুত উঠে বসল। অন্ধকারাচ্ছন্ন রুমে পাশের পুরুষালী অবয়বটা হিরণের বলে মনে হলো বানির কাছে। কেমন এক ভয়ঙ্কর ঘরে বাধা পড়ে আছে সে। ভয়ে আচ্ছন্ন উম্মাদের ন্যায় অস্ফুট কি আওড়াতে আওড়াতে যেন সে বিছানা ছেড়ে নেমে যায়। সেই পুরুষটা অন্ধকারের মাঝে একলাফে বিছানা ছেড়ে নেমে এসে বানিকে পেছন থেকে অতি যত্ন এবং অধিকারের সহিত জাপটে ধরে সদ্য ঘুম ভাঙা জড়ানো গলায় আওড়ায়, দুঃস্বপ্ন দেখেছ? কিচ্ছু হয়নি, শান্ত হও। বানি শান্ত হয় না। তার শরীরটা এখনো কাঁপছে। শরীরের প্রতিটা ক্ষত যেন তাজা হয়ে উঠেছে। ব্যথাগুলো স্পষ্ট অনুভব করতে পারছে সে। দুর্জয় নিজের পেশল বাহুবন্ধনে স্ত্রীর সবটুকু তনু আগলে ধরে বলে, তুমি কোথায় আছো বুঝতে পারছো? পৃথিবীর সব থেকে সেফ জায়গায় আছো। এখানে কেউ তোমার ধারের কাছেও ঘেঁষতে পারবে না, কেউ তোমাকে ছুঁতে পারবে না। তুমি কি আমার কথার মর্মার্থ বুঝতে পারছো জানা? উত্তাল খরস্রোতা নদীর ন্যায় আচরণ করা বানি ধীরে ধীরে কেমন শান্ত হয়ে যায়। অন্ধকারের মাঝেও দুর্জয় এবং হিরণের মাঝে পার্থক্যটা উপলব্ধি করতে প্রতিরোধ দেহটা মিয়ে নিজের ভার ছেড়ে দেয়। আশ্বস্ত বাক্যগুলোর মাঝে খুঁজে পায় ভরসা। ছোট্ট সম্বোধনের মাঝে খুঁজে পায় স্নেহ। অধিকারপূর্ণ সেই হাতের বাঁধনে অসংলগ্ন কোনো কিছু অনুভব হয় না, বরং যা অনুভূত হয় তা কেবল গভীর এবং প্রগাঢ় পবিত্রতা। শান্ত মনে আচমকা বন্নির চিন্তা উকি দিতে বানির মনে পড়ে বন্নি পাশের রুমে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে তুলে আবার এই রুমে এনে শুয়ে দেওয়ার সময় ঘুম ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনাটুকুর জন্যই বানি মেয়েকে ওই রুমটায় ঘুমাতে দিয়েছে। ভাগ্যিস বন্নির রুমে ছিল না, না হয় মায়ের ভীত উম্মাদ রূপ দেখে তার মেয়েটা ভয়ে মিয়ে যেত। বানি কিছুটা শান্ত হয়েছে বুঝতে পেরেই দুর্জয় হাতের বাঁধন আলগা করল। পরপর শক্ত হাত জোড়ার সাহায্যে বানিকে শূন্যে তুলতে বানি ভীত স্বরে বলে, কি করছো? দুর্জয় অন্ধকারের মাঝে বানিকে বিছানায় জায়গা দিয়ে নিচু স্বরে বলে, ওয়াইফের সার্ভিসে আছি আপাতত। 4 শব্দের বাক্যটার অর্থটা ঠাওর করতে পারে না বানি। দুর্জয় নিরাপদ দূরত্ব রেখে পাশে এসে শুয়েছে উপলব্ধি করতে হঠাৎ অবচেতন মন ভুল বুঝে বসে। কিন্তু তার ভুল ধারণা দীর্ঘস্থায়ী হতে না দিয়ে দুর্জয় নরম গলায় বলে, মাঝের দূরত্ব সীমানা আমি পার করবো না বানি, তবে নির্বিঘ্নে ঘুমের জন্য নিরাপদ আশ্রয় অফার করতে পারি। যদি মনে হয় ইউ আর ওকে উইথ ইট, তাহলে নিজেই দূরত্বটুকু খোঁজাতে পারো। এই আশ্রয় স্থানটা একান্তই তোমার। মন সায় দিলে দ্বিধা পাশে রেখে এসো। দুর্জয় এক হাত বাড়িয়ে দিয়ে কথাগুলো উচ্চারণ করে।
বাণী নীরব থেকে যখন কোনো প্রতিক্রিয়া দেখায় না, দুর্জয় তখন কিছু না বলেই নিজের বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে ফেলতে নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাণী সত্যি সত্যি দিদাকে পাশ কেটে এগিয়ে এসে দুর্জয়ের বাড়িয়ে দেওয়া হাতে মাথা রাখে। তার কপাল গিয়ে ঠেকে প্রশস্ত বুকের এক পাশে। দুর্জয় প্রথম দফায় খানিকটা অবাক হলেও পর মুহূর্তে তার ঠোঁটের কোণে নির্মল হাসি ফুটে ওঠে। মনে মনে বাণীকে অজস্র ধন্যবাদ জানায়। দুর্জয় যতই চেষ্টা করুক, বাণী নিজ থেকে সাড়া না দিলে সম্পর্কটা দুর্জয়ের একের পক্ষে স্বাভাবিক করে তোলা কখনোই সম্ভব হতো না। যেই হাতটায় বাণী মাথা রেখেছে তা ভাঁজ অবস্থায় বাণীর পিঠে গিয়ে ঠেকেছে। উক্ত ছোঁয়া টের পেতেই বাণী নিজের কপালে পুরুষ্ঠ ওষ্ঠদ্বয়ের নিবিড় ছোঁয়া অনুভব করে, নিচু স্বর কানের কাছে উচ্চারণ করে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো এখন, কালকে লং জার্নি আছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। প্রায় ৩০০ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম হতে ঢাকায় আসার সফরটা অনেকটা স্মৃতিময় মনে হলো দুর্জয়ের কাছে। পরিবারের সর্বোচ্চ প্রাইভেসিটা মেইনটেইন করতে আলাদা করে আর ড্রাইভার ঠিক করেনি সে, বরং নিজেই ড্রাইভ করে স্ত্রী সন্তানকে পাশে নিয়ে এই দীর্ঘপথ পাড়ি দিয়েছে। প্রতিমধ্যে যদিও বাড়তিনে গাড়ি থামিয়ে বিশ্রাম নিয়েছে, তবে তার দরুন ৫ ঘন্টার যাত্রাটায় প্রায় ৭ ঘন্টা স্থায়ী হলো। দুর্জয় অবশ্য ভয় পাচ্ছিল বাড়ি এবং বিশেষ করে বন্যকে নিয়ে এতটা দীর্ঘ জার্নির ধকল সইতে পারবে নাকি সেই চিন্তাই বুঝছিল। তবে বাচ্চাটা প্রথম অর্ধেকটা পথ নিভৃতে ঘুমিয়ে এবং বাকি অর্ধেকটা পথ প্রফুল্ল মনে আর অবাক চোখে প্রকৃতি দেখতে দেখতেই এসেছে। শীতকাল হওয়ায় জার্নিতে তেমন একটা গায়েও লাগেনি তার। দুর্জয়ের প্রিয় কালো জিপটা যখন শান্তিকুঞ্জ নামক বাড়ির দ্বারে এসে থামলো, ঘড়ির কাঁটা তখন কেবল দুপুর 2টোর কাঁটা পেরিয়েছে। উত্তমহীন মধ্যাহ্নে পুত্র, পুত্রবধূ এবং নাতনির আগমন টের পেতে সোহালা বেগম রান্নাঘর ছেড়ে এক ছুটে ঘর থেকে বেরিয়ে আসেন। ওনার পিছু পিছু বাড়ির কাজের সাহায্যের জন্য নিযুক্ত 17 বছরের মৌটুসিও ছুটে যায়।